আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা যে টপিকটা নিয়ে শিখব সেটা হচ্ছে নির্দেশক। আর তোমাদের সাথে আছি তোমাদের তানভীর ভাইয়া। তো চলো হচ্ছে টপিকটায় চলে যাই। তো নির্দেশক, নির্দেশকের সংজ্ঞাতে বলা আছে যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায় সেগুলোকে নির্দেশক বলে। আমরা সব কিছুকে একটু অ্যানালাইসিস করব, চিন্তা করব এবং সহজভাবে হচ্ছে উপস্থাপন করব যাতে তোমরা বুঝতে পারো। ওকে, তো প্রথমেই আসো এই যে যেসব লগ্নক যে বললো, এখানে যে লগ্নক কথাটার উল্লেখ আছে, এই লগ্নকটা আসলে কি? লগ্নকের ব্যাপারে আমরা অলরেডি জানি। লগ্নক হচ্ছে শব্দাংশ, যেটা হচ্ছে শব্দের সাথে যুক্ত হয়। তো এই লগ্নকগুলো শব্দের সাথেও যুক্ত হতে পারে, পদের সাথেও যুক্ত হতে পারে। আমরা কিন্তু এই ব্যাপারে হচ্ছে আগে ক্লাস করেছি। তো একটু যদি আমরা মনে করো রিভাইজ দেই বা মাথার মধ্যে হচ্ছে জিনিসটা যদি আবার আনি, তো শব্দের সাথে দুই ধরনের লগ্নক যুক্ত হয়। একটা আমরা কি দেখেছি? উপসর্গ। আর একটা আমরা দেখেছি প্রত্যয়। পদের সঙ্গে চার ধরনের লগ্নক যুক্ত হয়। তার মধ্যে কি কি ছিল বলো তো? মনে করো বিভক্তি ছিল, বচন ছিল, বলক ছিল এবং নির্দেশক ছিল। ঠিক আছে, তো লাস্টেরটা আমি কি বললাম? নির্দেশক। তো নির্দেশক হচ্ছে এক ধরনের লগ্নক যেগুলো হচ্ছে শব্দের শেষে মানে পদের শেষে যুক্ত হয় এবং হচ্ছে মনে করো মিনিংটা আর একটু সুন্দর করে বা হচ্ছে একটু এক্স্যাক্ট করে এরকম। তো এই যে আমরা এখানে যে লগ্নকটার ব্যাপারে শিখব সেটা এমন এক ধরনের লগ্নক যেটা হচ্ছে শব্দের সঙ্গে বা পদের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায়। নির্দিষ্টতা বোঝায় মানে কি? একদম এক্স্যাক্টলি একটা জিনিসকে নির্দেশ করে। ঠিক আছে, মানে ধরো হচ্ছে আমি যখন বলি একটা কলম লাগবে আমার বা দুইটা কলম লাগবে আমার, তখন তুমি কিন্তু একদম নির্দিষ্টভাবে তোমার যে একটা কলম বা দুইটা কলম লাগবে সেই জিনিসটা প্রকাশ করতেছো। বা তুমি যখন বলো যে ছেলেটা ভালো না, ওকে, বা ছেলেটা ভালো, তখন তুমি একটা ছেলেকে হচ্ছে নির্দিষ্ট করে বলতেছো। এই যে টা বা টি, যেটা আমরা হচ্ছে তোমার শব্দের পরে যুক্ত করলাম, সেটাকে আমরা বলবো হচ্ছে কি? নির্দেশক, যেটা হচ্ছে নির্দিষ্টতা বোঝায়। এখন তুমি বলতে পারো যে ভাইয়া একটু আগে বললেন যে পদের সাথে যে সকল লগ্নক যুক্ত হয় তার মধ্যে একটা হচ্ছে নির্দেশক, তো এখানে তো বলতেছে শব্দের সঙ্গে যুক্ত হচ্ছে। দেখো, ব্যাপারটা তো একটা শব্দই, তাই না? সেটাকে যখন হচ্ছে আমরা বাক্যে ব্যবহার করি তখন সেটাকে পদ বলে। তো যখন আমি বলতেছি যে ছেলেটা ভালো না, এটা একটা বাক্য, তাই না? তো সেই জায়গায় ছেলেটা বা ছেলেটি যেটাই আমি বলি না কেন সেটা একটা পদ। আর সেখানে মনে করো শব্দের সাথেও যুক্ত হচ্ছে, পদের সাথেও যুক্ত হচ্ছে, মানে মিনিংটা এই জায়গায় মনে করো যে মিক্স করে ফেলার কিছু নাই। যখন শব্দ অর্থপূর্ণভাবে বাক্যে ব্যবহৃত হয় তখন সেটাকে আমরা পদ বলি। ওকে, তো এখন নির্দেশক বোঝা গেছে। সহজ ভাষায় যদি আমরা আবার বলি, এটা হচ্ছে এক ধরনের লগ্নক যেটা হচ্ছে শব্দের শেষে বা শব্দের সঙ্গে যুক্ত হয়। ঠিক আছে, এবং এটা যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায়। ঠিক আছে, একটা জিনিসকে বা কয়েকটা জিনিসকে একদম নির্দিষ্ট করে বোঝায়, সেগুলোকে লগ্নক বলে। যেমন এখানে দেখো লগ্নকের কিছু এক্সাম্পল আছে, তার মধ্যে টা, টি, খানা, খানি, জন, টুকু। ঠিক আছে, এগুলা হচ্ছে একটা নির্দেশক। এখন দেখো এখানে একটা বক্স করে রাখছি আমি তোমাদের জন্য। কেন বলো তো? কারণ হচ্ছে কিছু নির্দেশক বিশেষ্যর সাথে যুক্ত হয়, কিছু সর্বনামের, কিছু মনে করো যে বিশেষণের সাথে যুক্ত হয়, আবার কিছু নির্দেশক হচ্ছে তিনটার সাথেই যুক্ত হয়, আবার কিছু স্পেশাল নির্দেশক আছে, বা স্পেশাল না, মনে করো যে এগুলা মানুষ ও সংখ্যার সাথে হচ্ছে ব্যবহৃত হয়। তো তোমরা যেই জায়গায় কনফিউজটা হও সেটা হচ্ছে কি, লাইক বিশেষ্যর সাথে কোনগুলো হয়, সর্বনামের সাথে কোনগুলো হয়, বিশেষণের সাথে কোনগুলো হয়। যেহেতু হচ্ছে এটা আলাদা বইয়ে ছক করে দেওয়া নাই, তো আজকে হচ্ছে আমরা এই ছকটা করব। ওকে, ব্যাপারটা হচ্ছে তাহলে তোমরা এটা দেখলেই, এই ছকটা যখন তোমরা দেখবা পরীক্ষার আগে বা হচ্ছে পড়ার সময়, তাহলে দেখবা কি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, তোমাদের জন্য হেল্পফুল হবে। তো চলো আগে হচ্ছে আমরা আলোচনায় যাই। এখানে কি বলছে দেখো, টা, টি। এখানে মোটামুটি আমরা চার টাইপের হচ্ছে নির্দেশক দেখব। তার মধ্যে প্রথম টাইপ হচ্ছে টা, টি। এখন সবার আগে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, এই তিনটা পদের সাথেই হচ্ছে, তিন ধরনের পদের সাথেই টা, টি ইত্যাদি নির্দেশক ব্যবহৃত হয়। এবং এটার দুইটা রূপান্তর হয়ে থাকে। কি হয়ে থাকে? রূপান্তর। রূপান্তর মানে কি? অন্যভাবে ব্যবহার করা যায় সেম জিনিসটাকেই। ঠিক আছে, যেমন ধরো হচ্ছে মানে অনেকরে বাসায় বাবু বলে ডাকে না, এ বাবু এদিকে আয়। তো আলটিমেটলি তোমাকেই বোঝাচ্ছে, তাই না? তো তোমার নাম এক জায়গায় হচ্ছে মনে করো যে তানভীর, আরেক জায়গায় বাবু, এরকম টাইপের। ওকে, তো এরকম টা, টি নির্দেশক এগুলাকে হচ্ছে আমরা টো, টে এগুলো দিয়ে প্রকাশ করতে পারি। তো এখন তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে টা, টি নির্দেশকের রূপভেদ নিচের কোনটা, তখন তুমি এই দুইটার একটা অপশনে থাকলে বা দুইটা অপশন থাকলে সেটা হচ্ছে তুমি অ্যান্সার করবা। যেমন খেয়াল করে দেখো বাড়িটা, এখানে বাড়ি হচ্ছে একটা বিশেষ্য যার সাথে হচ্ছে টা নির্দেশক যুক্ত হয়েছে। ছেলেটা, ছেলে একটা বিশেষ্য যার সাথে টা নির্দেশক যুক্ত হয়েছে। এটা, সেটা, আমারটা এগুলা হচ্ছে সর্বনামের সাথে যুক্ত হয়েছে। কিছুটা, একটা, সারাটা এগুলা হচ্ছে তোমার বিশেষণের সাথে যুক্ত হয়েছে। কিছুটা পরিমাণ বোঝায়।
ঠিক আছে, একটা সংখ্যা বোঝায় বা পরিমাণ বোঝায়, সারাটা পরিমাণ বোঝায়, ঠিক আছে। তারপর করাটা, দিনটি, মেয়েটি, একটি, কয়েকটি, দেখো এরকম টাইপের আমরা দেখতেছি যে বিশেষ্য সর্বনাম বিশেষণের সাথে টাটি নির্দেশক যুক্ত হয়। এখন এই জায়গায় রূপভেদগুলো কিরকম দেখো, এখানে আমরা দুটো তিনটে বলছি, দেখো খেয়াল করো, প্রথমে টো যুক্ত হয়েছে এবং পরে হচ্ছে টে যুক্ত হয়েছে, তাই না? তো দুটো তিনটে এগুলাকে আমরা দুটি তিনটিও বলতে পারতাম। তার মানে যেটাকে হচ্ছে আমরা দুটি বলতে পারি সেটাকে দুটো, বা হচ্ছে যেটাকে তিনটি বলতে পারি সেটাকে তিনটেও বলা যায়। তার মানে এই জায়গায় টা টি যেগুলা আছে সেগুলোর জায়গায় আমরা টো টে এই রূপভেদগুলো হচ্ছে তোমার রূপান্তরগুলো ব্যবহার করতে পারি। তো দেখো এই যে টা এবং টি, এটা বিশেষ্য সর্বনাম বিশেষণ তিনটার সাথেই হচ্ছে যুক্ত হয়। তো দেখো বিশেষ্য সর্বনাম বিশেষণ এই তিনটার সাথেই হচ্ছে আমরা টা এবং টি যুক্ত করতে পারি। তো হচ্ছে এটা আমরা আমাদের লিস্টটাতে অন্তর্ভুক্ত করে ফেলি। ওকে, দেখো তার মানে এই লিস্টার দিকে যখন হচ্ছে আমরা তাকাবো তখন ইজিলি বুঝতে পারবো যে বিশেষ্য সর্বনাম বিশেষণ এই তিনটার সাথেই হচ্ছে টা টি এই দুইটা নির্দেশক যুক্ত হয়ে থাকে, যাতে আমরা পরবর্তীতে কনফিউজড হয়ে না যাই। পরীক্ষার প্রশ্ন কঠিন করতেই পারে, তখন আমরা একটু কনফিউজড হতেই পারি, কিন্তু এটা নিয়ে হচ্ছে আমাদের এত প্যারা খাওয়ার কিছু নেই। দেখো তারপরে 2 নম্বরে আছে হচ্ছে খানা খানি। খেয়াল করো, বিশেষ্য এবং বিশেষণ শব্দের সঙ্গে হচ্ছে খানা খানি নির্দেশক ব্যবহৃত হয়। তো এই জায়গায় কিন্তু সর্বনামের সাথে এই তোমার নির্দেশকগুলো ব্যবহার করা হয় না। যেমন ধরো ব্যাপারখানা, ভাবখানা, একখানা, আধাখানা, মুখখানি, অনেকখানি। দেখো অনেকখানি এখানে বিশেষণের সাথে যুক্ত হয়েছে, মুখখানি মুখ একটা বিশেষের সাথে যুক্ত হয়েছে, আধখানা এখানে পরিমাণ বোঝায় তাই একটা বিশেষণ, ঠিক আছে, একখানা সংখ্যা বোঝায় তাই হচ্ছে এটা একটা বিশেষণ। তো ব্যাপার বলতে কি একটা ম্যাটার বোঝাচ্ছে, তার মানে এটা একটা বিশেষ্য। তো এরকম বিশেষ্য এবং বিশেষণের সাথে খানা খানি যুক্ত হতে আমরা দেখতে পাচ্ছি। দেখো কিছু অংশে হচ্ছে খানা যুক্ত হয়েছে, কিছু জায়গায় খানি যুক্ত হয়েছে। এখন এমসিকিউর জন্য হচ্ছে যেই লাইনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেসব ক্ষেত্রে টা বা টি বসে সেসব ক্ষেত্রে খানা ও খানিও বসতে পারে, ঠিক আছে। যেমন খেয়াল করে দেখো বাড়িটা বা বাড়িটি, এটা না বলে আমরা বাড়িখানা বাড়িখানিও যদি বলি খানা খানি যুক্ত করে, তাহলে কিন্তু অশুদ্ধ হবে না, তাহলে কিন্তু ব্যাপারটা শুদ্ধই হবে, ঠিক আছে। তো এটা এমসিকিউতে আসতে পারে। ধরো যেসব ক্ষেত্রে টা টি বসে সেসব ক্ষেত্রে অন্য কোন নির্দেশক ব্যবহার করলেও ভুল হবে না, বা সেসব ক্ষেত্রে অন্য কোন নির্দেশক ব্যবহার করা যায়, এটা হচ্ছে আমাদের এমসিকিউতে আসতে পারে। তো খানাখানি আমরা পেলাম হচ্ছে বিশেষ্য এবং বিশেষণের সাথে বসে। তো চলো হচ্ছে এই লিস্টে হচ্ছে আমরা এটাকে ফেলে দেই খানা, ঠিক আছে। আমার বাজে হাতে লেখার জন্য তোমাদের কাছে দুঃখিত, কিন্তু কিছু করার নেই। একটা কথা বারবারই বলি, এই হাতের লেখা দিয়ে যদি হচ্ছে ধরো ঢাবি পর্যন্ত আসতে পারি, তাহলে হচ্ছে তোমরা যাদের হাতের লেখা খারাপ তাদের এত টেনশন করার কিছু নেই। বাট না, পরীক্ষায় ভালো করে লেখা ট্রাই করতে হবে। তো এই যে বিশেষ্যর সাথে খানাখানি বসে, বিশেষণের সাথেও খানাখানি বসে, তাই না, খানা খানি, কিন্তু সর্বনামের সাথে তো বসে না, তাই আমরা হচ্ছে এই লিস্টে সর্বনামের সাথে কিছু অ্যাড করতে পারতেছি না আনফরচুনেটলি। তারপরে এই জায়গায় গ নাম্বার বা 3 নাম্বারটা যদি আমরা দেখি জন, তো মোটামুটি বুঝতেছো যে এটা আসলে জন দিয়ে সংখ্যা বোঝায়, বা হচ্ছে মনে করো যে মানুষের সাথে হচ্ছে এই জিনিসগুলো অ্যাড করা যেতে পারে, মানে মানুষ বোঝায় যে এই শব্দটা দিয়ে। এখন মনে করো যে গরু ছাগলের সাথে তো আর এটা ইউজ করা যাবে না। ওকে, যেমন ধরো তোমরা কি কখনো বলতে শুনছো যে 10 জন গরু আনতে হবে, 10টি গরু আনতে হবে, ঠিক আছে। তোমরা কখনো বলতে শুনছো যে কোরবানির ঈদে আমরা একটি গরু কিনলাম, ঠিক আছে, মানে এটা তো বলতে শুনছো, সরি, একজন গরু কিনলাম, এরকম কিছু তো বলতে শোনো নাই, তাই না। তো হচ্ছে আমার বাসায় একজন বিড়াল আছে, এরকম কি বলতে শুনছো না, কারণ হচ্ছে আমরা পশু পাখির ক্ষেত্রে জনটা ব্যবহার করি না, আমরা শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই জন ব্যবহার করে থাকি। দেখো শুধু মানুষের বেলায় জন নির্দেশক ব্যবহৃত হয়, তার মানে এই লাইনটা ইম্পর্টেন্ট, শুধুমাত্র মানুষের বেলায় হচ্ছে এই নির্দেশকটা আমরা ব্যবহার করব। যেমন ধরো হচ্ছে বিজ্ঞজন, বিজ্ঞ বলতে জ্ঞানী বোঝায়, কোনো ব্যক্তি যে হচ্ছে জ্ঞানী তাকে হচ্ছে বিজ্ঞজন বলে। লোকজন মানুষ, অনেকজন, ঠিক আছে, মানুষের ক্ষেত্রে এটা ব্যবহৃত হবে অনেকজন মানুষ, ঠিক আছে। কয়জন লোক আসবে, মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হবে এতজন ছাত্রকে একসাথে পড়াতে পারবো না, ঠিক আছে, কিন্তু দেখো এখন কিন্তু আমি পারতেছি অনলাইনের বেসিসে অনেকজনকে একসাথে। তো এই যে পণ্ডিত জন, প্রতিটা ক্ষেত্রেই মানুষকে ইন্ডিকেট করা হচ্ছে, কোনো পশু পাখিকে ইন্ডিকেট করার জন্য আমরা জন নির্দেশক ব্যবহার করতে পারি না। সংখ্যার সঙ্গেও জন নির্দেশক ব্যবহৃত হয়। সংখ্যার সঙ্গে কিছু ব্যাপার আছে, এটা প্রথমে হচ্ছে এই ব্যাপারটা দেখবা, তারপরে হচ্ছে তোমরা এই ব্যাপারটা দেখবা। কিরকম দেখো, সংখ্যার সঙ্গে জন নির্দেশক ব্যবহৃত হয়, যেমন ধরো একজন দুইজন, ওকে, এরকম জিনিসপত্র যদি বোঝায় তাহলে হচ্ছে তোমার
একজন, দুইজন, এইসব ক্ষেত্রে হচ্ছে তোমার মানে জন নির্দেশকটা ব্যবহৃত হবে একদম হচ্ছে তোমার শব্দের সাথে। ওকে, দেখো একজন, দুইজন, এখানে একের সাথে জন আছে, দুইয়ের সাথে হচ্ছে জন আছে। ঠিক আছে, ব্যাপারটা খুবই সিম্পল। কিন্তু যদি অধিক সংখ্যা বোঝায় তখন জনটা ব্যবহার হবে কিন্তু শব্দটা থেকে আলাদা বসবে। কি বললাম? জনটা ব্যবহৃত হবে কিন্তু শব্দ থেকে আলাদা বসবে। দেখো বলা হয়েছে অধিক সংখ্যার বেলায় জন নির্দেশকটি সংখ্যার পরে আলাদা শব্দের মতো হচ্ছে বসে। যেমন খেয়াল করে দেখো, একজন, দুজন, এখানে কিন্তু একসাথে বসছে। কিন্তু যখন বলা হচ্ছে 5 জন, অধিক সংখ্যা বোঝাচ্ছে, দুইয়ের বেশি আর কি এক কথায়। ঠিক আছে, 25 জন, অধিক সংখ্যা 45 জন, তখন কিন্তু এই যে দেখো মাঝখানে একটা গ্যাপ আছে, মানে একটা স্পেস দিয়ে তারপরে হচ্ছে এখানে ব্যবহৃত হয়েছে। ব্যাপারটা সিম্পল। একজন, দুইজন বুঝাইলে একসাথে বসবে, অধিকজন বুঝাইলে হচ্ছে তোমার আলাদা বসবে, শেষ। তো এই জায়গায় জন, এই যে তোমার নির্দেশকটা, এটা কোন কোন ক্ষেত্রে বসে? মানুষ এবং সংখ্যা বোঝানোর জন্য। চলো এটার ব্যাপারে হচ্ছে লিস্টে আমরা একটা জায়গা করে রাখছি। তো মানুষ এবং সংখ্যা এই সব শব্দের সাথে হচ্ছে জন নির্দেশকটাই বসে, অন্য কিছু হচ্ছে আমরা বসাই না। তো লাস্টেরটা যেটা হচ্ছে আমরা দেখব সেটা হচ্ছে টুকু। টুকু মানে কি? একটা পরিমাণ, অল্প পরিমাণ বোঝায়, ঠিক আছে, বা অংশ বোঝায়। এটা বোঝানোর জন্য টুকু নির্দেশক ব্যবহৃত হয়। যেমন খেয়াল করে দেখো, টুকু নির্দেশক দিয়ে কোনো কিছুর সামান্য অংশ বা হচ্ছে তোমার সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝায়। সামান্য অংশ, ঠিক আছে, কোনো কিছুর অংশ, পুরা টুকু না, ঠিক আছে। তো এটা বিশেষ্য এবং বিশেষণ শব্দের সঙ্গে ব্যবহৃত হয়ে থাকে এই নির্দেশকটা, ঠিক আছে। এর রূপভেদ আছে, আমরা কিন্তু খানাখানির রূপভেদ দেখি নাই, জনের রূপভেদ দেখি নাই, ঠিক আছে। টা, টি এর রূপভেদ, টুকু নির্দেশকের রূপভেদ আছে। যেমন দেখো টু বা টুক। যেমন ধরো সাবানটুকু, সাবানের একটা অংশ বোঝাচ্ছে। হাসিটুকু, ওকে, হাসিটুকু, হাসি বলতে কি মানে মনে করো যে পুরাপুরি হাসিটা বোঝাচ্ছে না, একটা হাসির পার্ট বোঝাচ্ছে, এরকম কিছু ওপেন করতেছে না। মানে হাসিটুকু মানে হচ্ছে তুমি হাসির একটা অংশ বোঝাচ্ছ, এরকম। তারপর দেখো শরবতটুকু, এতটুকু, সময়টুকু, একটু, আধটু, যতটুকু, ততটুক, ঠিক আছে। এই যে ধরো এই জায়গায় টু, তারপর হচ্ছে টুক, এটা ব্যবহার করা হয়েছে। তো আমরা কি জানি যে টুকু এর রূপান্তর বা হচ্ছে আরেকটা রূপ হচ্ছে টু বা টুক। ওকে, যেমন ধরো হচ্ছে এই যে সময়টুকু ব্যবহার করা হয়েছে, আবার এই জায়গায় ধরো হচ্ছে আধটুকু বলা যেত, কিন্তু আধটু যদি আমরা বলি তার মানে কি অর্ধেক বোঝায়, কোনো একটা জিনিসের হাফ বোঝায়, ঠিক আছে, যতটুক ততটুক। তো এই যে ধরো এরকম রূপভেদগুলো আমরা দেখব। এখন এই যে টুকু নির্দেশকটা, এটা বিশেষ্য এবং বিশেষণ শব্দের সঙ্গে বসে। তো চলো বিশেষ্য এবং বিশেষণ শব্দের জায়গায় হচ্ছে আমরা টুকুটা ব্যবহার করি। দেখো টুকু কোথায় বসে? বিশেষ্যের সাথেও বসে, ঠিক আছে, আবার কোথায় বসে? তোমার বিশেষণের সাথেও বসে। তার মানে এই লিস্টটা থেকে আমরা একদম ক্লিয়ারলি এমসিকিউ অ্যান্সার করতে পারবো। দেখো খেয়াল করলে বিশেষ্যের সাথে টা, টি, খানা, খানি, টুকু বসে, সর্বনামের সাথে শুধু টা, টি বসে, বিশেষণের সাথে টা, টি, খানা, খানি, টুকু এগুলা বসে, মানুষ এবং সংখ্যা শব্দের সাথে জন ব্যবহৃত হয়, ঠিক আছে। তো এখন আমরা একটু চিন্তা করি হচ্ছে এই জায়গা থেকে কিরকম প্রশ্ন আসতে পারে, এগুলো বই থেকে নেওয়া। কোনটি নির্দেশক নয়? তোমরা যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে কোনটা নির্দেশক নয়। আমার কালি চুজ করতে করতে তোমরা অপশনগুলো হচ্ছে পড়ে ফেলো, কোন কালি নেওয়া যায়। আমি হচ্ছে এই জায়গায় ব্ল্যাক ইউজ করি, ওকে ফাইন। দেখো কোনটা নির্দেশক নয়, এই জায়গায় টা, খানা, জন সবগুলাই নির্দেশক। এই যে তম দেখতে পাচ্ছ, এই তমটা হচ্ছে তোমার নির্দেশক নয়। তারপর দেখো টা, টি নির্দেশকের রূপান্তর কি? টা, টি নির্দেশকের রূপান্তর আমরা জানি যে টো, এটা হচ্ছে টা, টি নির্দেশকের রূপান্তর। তারপর কিছুটা বা সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক ব্যবহৃত হয়? একটু আগেই আমরা দেখেছি যেটা হচ্ছে টুকু নির্দেশক ব্যবহৃত হয়, আর টুকু নির্দেশকের একটা রূপান্তর হচ্ছে তোমার টুক। তারপর দেখো কি আছে এই জায়গাতে, তোমার কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে? আমরা জানি অধিক সংখ্যা বোঝালে জন নির্দেশকটা শব্দ থেকে আলাদা বসে বা ব্যবহৃত হয়। নির্দেশক যুক্ত হয় কোন শব্দের সঙ্গে? বিশেষ্যের সাথেও যুক্ত হতে পারে, সর্বনামের সাথেও যুক্ত হতে পারে, বিশেষণের সাথে যুক্ত হতে পারে। তার মানে এই জায়গায় আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে ডি, সবগুলোর সাথে যুক্ত হতে পারে। এরপরে আমরা যে টপিকটা দেখব সেই টপিকটা হচ্ছে বচন। তো বচন যখন হচ্ছে আমরা শিখব, বচন বলতে আসলে কি বোঝায় সেটা আমাদের আগে বুঝতে হবে। বচন মানে কি? তোমার আসলে সংখ্যা বোঝাবে। এক বচন, বহু বচন, এগুলা হচ্ছে আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি। যদি বলি আমি, তার মানে হচ্ছে এক বচন, একজনকে বোঝাচ্ছে। আর যদি বলা হয় আমরা, একাধিক জনকে বোঝাচ্ছে, সেটা হয়ে যাবে বহু বচন। তো চলো আমরা হচ্ছে টপিকের ভিতরে চলে যাই। বলতেছে একের বেশি সংখ্যা বোঝাতে যেসব লগ্নক বিশেষ্য বা সর্বনামের সঙ্গে যুক্ত হয় সেগুলোকে বচন বলে। তো এখানে কয়েকটা ইম্পর্টেন্ট পার্ট আছে, ওকে। তো প্রথম কথা হচ্ছে একের বেশি সংখ্যা বোঝাতে। কি বোঝাতে? একের বেশি সংখ্যা মানে একাধিক বোঝাতে, 2, 3 বা তার থেকে বেশি
এরকম বোঝাতে হচ্ছে তোমার বচন ব্যবহৃত হয়। বলতেছে যেসব লগ্নক, মানে আমরা দেখছি যে হচ্ছে পদের সাথে 4 ধরনের লগ্নক যুক্ত হয়, সেগুলো কিন্তু অলরেডি আমরা পড়ে আসছি এবং একটু আগেই বলছি। তার মধ্যে একটা লগ্নক কি বচন, এরকম আরো লগ্নক আছে, বিভক্তি আছে, বলক আছে, নির্দেশক আছে। নির্দেশক তো পড়লামই একটু আগে। তো বচন হচ্ছে এক ধরনের লগ্নক, যেটা হচ্ছে বিশেষ্য বা সর্বনাম। এটা কিন্তু বিশেষণের সাথে যুক্ত হয় না। কিসের সাথে যুক্ত হয় না? বিশেষণের সাথে যুক্ত হয় না। এই জিনিসগুলা কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে, এবং যাতে তোমরা হচ্ছে এই জিনিসগুলা খেয়াল করো, দ্যাটস ওয়াই হচ্ছে ক্লাসে ভাইয়া তোমাদেরকে এগুলা বলে দিচ্ছি, যাতে মাথা থেকে বের না হয়ে যায়। এগুলো অনেক সময় আমাদের খেয়াল থাকে না, বা হচ্ছে আমরা মনোযোগ দিয়ে পড়ি না, আমাদের সময় থাকে না হয়তো পড়ার, কিন্তু এগুলা খেয়াল করতে হবে। তোমার এই যে বচন লগ্নক, এটা কার সাথে যুক্ত হয় না? বিশেষণের সাথে হচ্ছে আমরা যুক্ত হতে দেখি না, বিশেষ্য বা সর্বনামের সঙ্গে যুক্ত হয়, এবং এগুলাকে বচন বলে। তার মানে যদি আমরা একটু সাম আপ করি, এটা একের বেশি সংখ্যা বোঝায়, এটা হচ্ছে এক ধরনের লগ্নক, এবং এই লগ্নকগুলা বিশেষ্য এবং সর্বনামের সাথে যুক্ত হয়। ঠিক আছে? তো দেখো, যেসব শব্দের সঙ্গে বহুবচন লগ্নক যুক্ত হয় না, মানে যেই লগ্নকগুলা যুক্ত হলে আসলে বহুবচন বোঝায়, সেগুলা যখন যুক্ত হয় না, যেই শব্দগুলোর সাথে যুক্ত হয় না, সেই শব্দগুলোকে আমরা বলি হচ্ছে এক বচন শব্দ, এবং যেগুলোর সাথে যুক্ত হয় সেগুলোকে আমরা বলি হচ্ছে বহুবচন শব্দ। ঠিক আছে? মানে হচ্ছে বহুবচন লগ্নক যে শব্দগুলোর সাথে যুক্ত হবে সেগুলোকে আমরা বহুবচন শব্দ বলবো। খুবই সিম্পল। তারপর দেখো, এখন একবচন শব্দ আসলে আমরা উদাহরণ আমরা বুঝি একবচন কোনগুলো, স্টিল হচ্ছে আমরা একটু চিন্তা করি। দেখো, শিক্ষক ক্লাসে এসেছেন। তো সিম্পলি এখানে যে প্রথম বাক্যটা দেখতেছো, সেই বাক্যে শিক্ষক শব্দের সঙ্গে কিন্তু কোনো লগ্নক যুক্ত হয় নাই, এটা একটা অলগ্নক হচ্ছে শব্দ, মানে হচ্ছে এখানে কোনো লগ্নক আমরা দেখতে পাচ্ছি না। তো এখানে আসলে শিক্ষক এক বচন, কারণ এখানে বহুবচন লগ্নক যুক্ত হয়নি। ওকে, বইটা কোথায় হারিয়ে গেল? দ্বিতীয় বাক্যে খেয়াল করে দেখো, এখানে বই শব্দটার সাথে টা, এই হচ্ছে নির্দেশকটা ব্যবহার করা হয়েছে, কিন্তু কোনো বহুবচন লগ্নক কিন্তু এখানে নাই। মানে বহুবচন লগ্নক বলতে সিম্পলি বোঝায় যেটা শব্দের সাথে যুক্ত হলে তুমি বুঝতে পারো যে এটা একটা বহুবচন বোঝাচ্ছে। তো সেটা কিরকম আমরা একটু পরেই দেখব। তো এই যে শিক্ষক এবং বইটা, এই দুইটা হচ্ছে কি এক বচন বোঝায়, তাই না? তো বহুবচন শব্দের উদাহরণ খেয়াল করে দেখো, মাঝিরা নৌকা চালায়। এইখানে মাঝি শব্দটার সাথে রা, এই লগ্নকটা যুক্ত হয়েছে, যেটা হচ্ছে একটা বহুবচন লগ্নক। মানে এখানে রা যুক্ত হয়েছে, তার ফলে তুমি বুঝতেছো যে মাঝিরা বলতে আসলে একটা মাঝিকে বোঝানো হচ্ছে না, অনেকগুলা মাঝিকে বোঝানো হচ্ছে। আর এটা রা যুক্ত হওয়ার ফলেই তুমি বুঝতে পারছো, দ্যাটস ওয়াই এই রাটা হচ্ছে তোমার বহুবচন লগ্নক। কলমগুলোর দাম অনেক। খেয়াল করে দেখো, এই জায়গায় কলম শব্দটার সাথে গুলো, এই বহুবচন লগ্নকটা যুক্ত হয়েছে। যেহেতু গুলো এই বহুবচন লগ্নকটা যুক্ত হয়েছে, দ্যাটস আমরা বলতে পারবো কলমগুলো একটা বহুবচন শব্দ। কিন্তু এই আগের শব্দগুলোতে কিন্তু এরকম বহুবচন কোনো লগ্নক আমরা দেখতে পাইনি। গেল। তো এখন আমরা দেখব হচ্ছে কিভাবে বহুবচন লগ্নক যুক্ত হয়ে একটা বহুবচন শব্দ তৈরি করতে পারে। যেমন খেয়াল করে দেখো, এখানে রা, এরা, গুলো, গুলিদের ইত্যাদি লগ্নক আছে। ছাত্র যোগ রা, ছাত্ররা, একাধিক ছাত্র বোঝায়। ধনী যোগ রা, ধনীরা, একাধিক ধনী ব্যক্তিকে বোঝাচ্ছে। যখন বলা হয় ধনীরা গরিবদের কষ্ট বোঝে না, সেখানে কি একজন ধনীর কথা বলা হচ্ছে, নাকি সকল ধনীর কথা বলা হচ্ছে? সকল ধনী লোকের কথা এই জায়গায় বলা হচ্ছে, তো এটা অবশ্যই বহুবচন। ভাই যোগ এরা, ভাইয়েরা হয়। ওকে, শিক্ষক যোগ এরা, শিক্ষকেরা। ওকে, তো এরকম ভাইয়েরা এবং শিক্ষকেরা, এগুলা হচ্ছে এরা, এই লগ্নকটা যুক্ত হয়ে তৈরি হওয়া বহুবচন শব্দ। এখন তুমি বলতে পারো যে এগুলা আমরা এত ডিটেলসে কেন দেখব? এগুলা ডিটেলসে দেখার রিজন হচ্ছে তোমাকে ডিরেক্টলি শব্দটা দিয়ে দিবে, বলবে শিক্ষকেরা, এই বহুবচন শব্দটিতে নিচের কোন বহুবচন লগ্নক যুক্ত হয়েছে। তখন তুমি যদি রা দাগায় দাও তাহলে তো ভুল হবে, তোমার দাগাতে হবে কি এরা লগ্নক যুক্ত হয়েছে। তারপর খেয়াল করে দেখো, গুলো, ফুলগুলো, গরুগুলো, ঠিক আছে, একাধিক বোঝাচ্ছে। গুলি, বইগুলি, ঘরগুলি, একাধিক বই এবং একাধিক ঘর বোঝাচ্ছে বহুবচন। ছেলেদের, মেয়েদের দের যুক্ত হয়েছে। তো এগুলা যুক্ত হয়ে আমরা কি পেলাম? এগুলা যুক্ত হয়ে তোমার বহুবচন শব্দ তৈরি হতে পারে। বা প্রশ্ন এমন আসতে পারে যে নিচের কোন লগ্নকটি যুক্ত হয়ে বহুবচন শব্দ তৈরি হতে পারে, তখন তোমরা এখান থেকে একটা রাইট অ্যান্সার চুজ করে দিলেই তোমার অ্যান্সারটা কারেক্ট হয়ে যাবে। এগুলা খেয়াল করতে হবে ভাইয়া। কেন খেয়াল করতে হবে? দেখো, কারণ তোমাদেরকে একটা কথা আমি বলি, পড়াশোনা সবাই করে, বই সবার কাছে আছে, এবং সবাই হচ্ছে তোমার মনে করো যে মোটামুটি কোচিং ব্যাচ বা হচ্ছে এই যে অনলাইনে ক্লাস করা বলো, বা হচ্ছে কোনো টিচারের কাছে পড়া বলো, পড়ে। কিন্তু আসলে সবাই কেন হচ্ছে পড়াশোনায় অতটুকু শাইন করতে পারে না? তোমরা বলবা যে ভাই আমার মস্তিষ্ক দুর্বল,
ঠিক আছে, মানে আমি অত ব্রেইন স্টুডেন্ট না যে পারি না, এটা কোনো কথা না। চেষ্টার মধ্যে হচ্ছে তোমার ফারাক আছে। যেই ছেলেটা ভালো করতেছে এবং যেই ছেলেটা ভালো করতেছে না, দুইজনের মধ্যে পরিশ্রম এবং চেষ্টার ফারাক আছে। এখন চেষ্টা মানে কি শুধু বই নিয়ে বসে থাকা না, তুমি মানুষ, তোমার মাথায় বুদ্ধিশুদ্ধি আছে, তুমি চিন্তা করবা তোমার পড়াটাকে নিয়ে। ওকে, পড়াটাকে নিয়ে চিন্তা করলে দেখবা কি তোমার পড়ার অনেক সাইড বের হয়ে আসছে। যেমন একটু আগে যে তোমাদেরকে বললাম যে এই যে প্রশ্নটা হবে, ভাইয়েরা শিক্ষকেরা এই শব্দটা দিয়ে বলবে যে তোমার নিচের কোন বহুবচন লগ্নকটা এখানে যুক্ত হয়েছে দাগাও। তো তুমি ঠিকমতো খেয়াল করে পড়ো নেই, তুমি খালি পড়ছো কি ভাইয়েরা শিক্ষকেরাও তো বহুবচন বোঝাচ্ছে শেষ না, তোমাকে খেয়াল করে পড়তে হবে, তখন গিয়ে তুমি হচ্ছে ভালো করবা। কোথায় ভালো করবা? এসএসসিতে। এসএসসিতে কেন ভালো করতে হবে বাংলায়? কারণ তোমরা খেয়াল করে দেখবে ম্যাক্সিমাম স্টুডেন্টের এসএসসিতে বাংলায় এ প্লাস থাকে না, এবং তার থেকে কিছু কম সংখ্যক স্টুডেন্টের ইংলিশে এ প্লাস থাকে না, কারণ তোমরা হেলাফেলা করো। এখন এই অভ্যাসটা যদি তোমার থাকে, ব্যাপারটা বুঝো, এই অভ্যাসটা তোমার যদি পড়াশোনার থাকে, এই যে খেয়াল করে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করা, সেক্ষেত্রে কিন্তু কম পড়লে অনেক ভালো মতো হচ্ছে পড়া যায়। এবং এই অভ্যাসটা তোমার সারা জীবন লাগবে, অ্যাডমিশনের আগে সবচেয়ে বেশি লাগবে এবং ভার্সিটি লাইফেও লাগবে। ওকে, তো অভ্যাসটা এখনই করে নাও। এখন হয়তো আমার কথা শুনতে ভালো লাগবে না, বাট এটা উচিত কথা। উচিত কথা সবসময় ভালো নাও লাগতে পারে। তো তারপর দেখো, কিছু একবচন শব্দ বহুবচন হওয়ার সময় কাঠামোগত পরিবর্তন হয়। ওকে, তো কাঠামোগত পরিবর্তন বলতে আসলে কিরকম বোঝায়? মানে যেরকম দেখতে ছিল সেরকম থেকে একটু পরিবর্তন হয়েছে। যেমন খেয়াল করে দেখো, এখানে জাস্ট ছাত্র থেকে ছাত্র রা হয়েছে, ধনী থেকে ধনী রা হয়েছে, বই থেকে বইগুলি হয়েছে, ঘর থেকে ঘরগুলি হয়েছে। ঠিক আছে, মেইন শব্দটা কিন্তু তেমন একটা পরিবর্তন হয় নাই, মানে পরিবর্তন হয়ই নাই বলতে গেলে, তেমন পরিবর্তন আবার কি। কিন্তু এখানে খেয়াল করে দেখো, আমি থেকে আমরা হয়েছে বহু বচনে, কাঠামোগত পরিবর্তন আছে। ঠিক আছে, কিন্তু এই জায়গায় যে বললাম যে বইয়ের সাথে গুলি যুক্ত হয়েছে, কিন্তু বই হচ্ছে মেইন শব্দটা, এই বই মেইন শব্দটা হচ্ছে তোমার, কিন্তু এখান থেকে হচ্ছে পরিবর্তনটা হয় নাই। ওকে, তো তারপর দেখো, এখানে আমি থেকে হচ্ছে আমরা হলো, ঠিক আছে, তুমি থেকে হচ্ছে তোমরা হলো, সে থেকে তারা, যেহেতু হচ্ছে মানি বা সম্মান করা বোঝাচ্ছে, তাই হচ্ছে চন্দ্রবিন্দুটা আমরা অ্যাড করে দেই। এগুলো আমরা ছোটবেলায় অনেক বেশি ইউজ করতাম, এখন অত বেশি আমরা ইউজ করতে দেখি না। তারপর দেখো, প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে কি ব্যবহৃত হয়? এই যে এমসিকিউ এরকম আসতে পারে যে নিচের কোন বহুবচন লগ্নকটা প্রাণী এবং বস্তুর নামকে বহুবচন করতে ব্যবহৃত হয়? যে সব, সমূহ, আবলি, মালা ইত্যাদি লগ্নক হচ্ছে প্রাণী এবং বস্তুর নামকে বহুবচন করতে ব্যবহার করা হয়ে থাকে। যেমন খেয়াল করে দেখো, ভাই সব, ঠিক আছে, প্রাণী, এখানে মনে করো যে মানুষ তো প্রাণী, তাই না? পাখি সব, এখানে পাখি এক ধরনের প্রাণী। তো এই যে দেখো, ভাই সব, পাখি সব, এগুলোর সাথে হচ্ছে সব অ্যাড হয়েছে। তো এখন প্রশ্নটা এরকমও আসতে পারে যে পাখিকে বহুবচন করার জন্য আমরা আসলে কোন বহুবচন লগ্নক ব্যবহার করে থাকি? তো এখানে সবের জায়গায় সমূহ দাগায় দিলে হবে না, বুঝতে পারছো? এগুলো ওইরকম ভাবে মনে রাখতে হবে। তারপর দেখো, গ্রন্থর সাথে সমূহ যুক্ত হয় বহুবচন করার জন্য, বৃক্ষর সাথে সমূহ যুক্ত হয় বহুবচন করার জন্য, নিয়মের সাথে আবলি যুক্ত হয়, ঠিক আছে, বহুবচন করার জন্য, রচনার সাথে আবলি যুক্ত হয়, রচনাবলি হয়, বহুবচন শব্দ তৈরি হয় এভাবে। কিন্তু কখনো পাখির সাথে পাখিয়া বলি হবে না, ঠিক আছে, ভাইয়া বলি হবে না, ব্যাপারটা হচ্ছে এরকম। মালা, খেয়াল করে দেখো, মেঘমালা, পর্বতমালা, এই যে এই প্রশ্নটা হচ্ছে অনেকবার আমি দেখছি যে পর্বতের সাথে আসলে কোন বহুবচন লগ্নক যুক্ত হয়? মালা বহুবচন লগ্নকটা যুক্ত হয়ে পর্বতমালা বোঝায়। পর্বতমালা বলতে পর্বত দিয়ে মালা বানায় তোমার গলায় দিবে, ব্যাপারটা এরকম না। পর্বতমালা বলতে হচ্ছে আসলে ওইখানে মনে করো একসাথে অনেকগুলা কি আছে, পাহাড় আছে, এবং ওগুলা একসাথে মিলে হচ্ছে একটা পর্বতমালা তৈরি করে, এটা বোঝানো হচ্ছে। তারপর মেঘমালা, মেঘ বলতে হচ্ছে আকাশে অনেকগুলা মেঘ আছে, তো সেই বহুবচনটা নির্দেশ করার জন্য মেঘ এর সাথে মালা ব্যবহার করা হয়। মানি পক্ষের বহুবচন, মানে যাকে তুমি সম্মান করো বা যাকে সম্মান দেওয়া হয়, এরকম বহুবচনে আমরা গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ ইত্যাদি লগ্নক ব্যবহার করে। এই যে এই লাইন থেকেও এমসিকিউ আসতে পারে। তো দেখো, যেমন ধরো সদস্যগণ, তারপর সচিবগণ, গণ যুক্ত হয়েছে, দর্শক বৃন্দ, শিক্ষক বৃন্দ, এগুলোর সাথে হচ্ছে বৃন্দ যুক্ত হয়েছে, বৃন্দ যুক্ত হলে বহুবচন বোঝায়। সুধী মণ্ডলী, যে বলে না সুধী মণ্ডলী, আপনাদের সবার সামনে আমি হাজির হলাম, ঠিক আছে, এরকম কিছু। তো এই কথাটা আমি শুনতাম হচ্ছে ইত্যাদি যখন আমি দেখতাম ছোটবেলায়, তোমরা দেখছো কিনা জানি না, ওইখানে হানিফ সংকেত, যিনি হচ্ছে ইত্যাদির হোস্ট ছিল, মানে হচ্ছে যিনি পরিচালনা করতেন অনুষ্ঠানটা, তিনি এই কথাটা অনেক বলতেন, সুধী মণ্ডলী। ওকে, সম্পাদক মণ্ডলী, সম্পাদক মণ্ডলী বলতে আসলে তোমার একাধিক সম্পাদককে বোঝাচ্ছে। এখন সম্পাদক বা এডিটর কোনো নিউজ পেপারের হইতে পারে, খবরের কাগজের, বা হচ্ছে কোনো বইয়ের সম্পাদক হইতে পারে, ঠিক আছে। তো এই কথাগুলো নর্মালি কিন্তু তোমাকে ক্লাসে বলে দেয় না, তোমরা জানো,
না জানতে চাইলে তো আমার কিছু করার নেই। তো দেখো পণ্ডিত বর্গ, পণ্ডিতের সাথে হচ্ছে বর্গ যুক্ত হয়, মন্ত্রীর সাথে বর্গ যুক্ত হয়। মন্ত্রী বর্গ বলতে হচ্ছে মনে করো যে একাধিক মন্ত্রীকে বোঝাচ্ছে, বহুবচন বোঝাচ্ছে। তো কোনটার সাথে, কোন শব্দের সাথে আসলে কোন বহুবচন লগ্নকটা যুক্ত হয় এটা মনে রাখাটা তোমাদের জন্য খুবই ম্যান্ডেটরি। তোমরা কি করো, তোমরা হচ্ছে মনে করো যে জাস্ট এগুলো যেহেতু ছোট ছোট সহজ টপিক, তোমরা জাস্ট পড়ে চলে যাও না, এরকম করলে হবে না। দেখবা সহজ টপিকটা থেকেই তোমার এমসিকিউটা মিস হয়ে গিয়েছে। অনেক ক্ষেত্রে বহুবচন লগ্নক যুক্ত বা বচন লগ্নক যুক্ত না হলেও বহুবচন বোঝায়। যেমন খেয়াল করে দেখো, বাজারে লোক কম। এখানে কি বাজারে লোক কম মানে কি মানুষজন কম? মানুষ কি একটা বাজারে? না, আছে, মনে করো মানুষ আছে, একাধিক আছে, কিন্তু নর্মাল সময়ের থেকে কম। একাধিক বোঝাচ্ছে কিন্তু এই জায়গায়। দ্যাটস ওয়াই হচ্ছে এখানে আমরা দেখতেছি যে লোকের সাথে কিন্তু কোনো বহুবচন লগ্নক যুক্ত হয় না, কিন্তু বাক্যটার মিনিং হচ্ছে এমন যে এখানে লোক বলতে একাধিক লোককে বোঝাচ্ছে, মানে বহুবচনকেই বোঝাচ্ছে। ওকে, এটাই বলা হয়েছে দেখো যে অনেক ক্ষেত্রে বচন লগ্নক ব্যবহার না করা হলেও বহুবচন হতে পারে। মৌমাছি মৌচাক বানায়। একটা মৌমাছি কি মৌচাক বানাতে পারে? না, এখানে একাধিক, মানে এক দল মৌমাছি, মৌমাছির অনেকগুলা লাগে, একসাথে হচ্ছে তারা মৌচাক বানায়। তো এখানে মৌমাছি মৌচাক বানায়, মৌমাছির সাথে হচ্ছে কোনো বহুবচন লগ্নক আমরা দেখতেছি না, স্টিল হচ্ছে এটা একটা বহুবচন শব্দ। সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি গবেষণা করেছেন। এই জায়গায় নারীর সাথে হচ্ছে র বিভক্তি যুক্ত হয়েছে, কিন্তু আসলে নর্মালি ধরো হচ্ছে লোক, যদি জাস্ট তোমাকে লোক বলা হয় তুমি বলবে এটা একবচন, ঠিক আছে। মৌমাছি, জাস্ট তোমাকে যদি মৌমাছি বলা হয়, বাক্যটা না, তুমি বলবে একবচন। নারীর, যদি শুধুমাত্র নারীর থাকে তাহলে তুমি বলবা কি এটা একবচন, কিন্তু যখন বাক্যে ব্যবহৃত হচ্ছে দেখো এটা কিন্তু বহুবচন হিসেবে ব্যবহৃত হচ্ছে। সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি গবেষণা করেছেন। এখানে কি একজন নারীর ক্ষমতায়নের কথা বলতেছে নাকি সব নারীর? সব নারীর। তো এটা হচ্ছে বহুবচন বোঝায়। এখন প্রশ্ন করতে পারো তাইলে ভাই কখন এগুলো একবচন হবে, কখন বহুবচন হবে? তোমাকে এই প্রশ্নটা কিরকম ভাবে করবে এটা তোমার বইয়ে দেওয়া আছে, একটু পরে আমরা দেখবো। ওকে, মনে রাখো, এই যে মনে করো বহুবচন লগ্নক যুক্ত না হয়েও যে আসলে বহুবচন হতে পারে, সেগুলো হচ্ছে আমরা এইখানের এক্সাম্পলটায় দেখবো। তো চলো হচ্ছে আমরা একটু চিন্তা করি, একাধিক সংখ্যা বোঝাতে যেসব লগ্নক, বিশেষ্য, আবারও বলি বিশেষ্য এবং সর্বনামের সাথে যুক্ত হয়, বিশেষণের সাথে যুক্ত হয় না, তাকে কি বলে? তাকে হচ্ছে আমরা জানি যে বচন বলা হয়ে থাকে। তারপর দেখো নিচের কোনটি এক বচন? বইগুলি বহুবচন লগ্নক যুক্ত হয়েছে, মাঝিরা বহুবচন লগ্নক যুক্ত হয়েছে, কলমগুলো, এই যে গুলো বহুবচন লগ্নক যুক্ত হয়েছে, কিন্তু আমি, এটা হচ্ছে একটা একবচন বোঝায়। তারপর দেখো মানি লোকের বেলায় বহুবচনে কি লগ্নক ব্যবহৃত হয়? আমরা জানি মানি লোকের বেলায় হচ্ছে তোমার বৃন্দ তোমার যুক্ত করা হয়। মালা যেমন পর্বতের সাথে যুক্ত করা হয়, ব্যক্তির সাথে যুক্ত করা হয় না। সব, পাখি সব, ভাই সব, ঠিক আছে। মানি ব্যক্তির সাথে হচ্ছে আমরা এগুলো ব্যবহার করি না। রাজি, বৃক্ষ রাজি বলা যায়, সেগুলো হচ্ছে তোমার গাছের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এখানে মানি ব্যক্তি যাকে আমরা সম্মান করি বা সম্মান দেওয়া হয়, সেসব ব্যক্তিদের বহুবচন বোঝানোর জন্য বৃন্দ ব্যবহার করা হয়ে থাকে। তারপর দেখো নিচের কোন বাক্যে বহুবচন ব্যবহৃত না হয়েও বহুবচন বোঝাচ্ছে? আমি এই এক্সাম্পলটার কথাই হচ্ছে একটু আগে বললাম, যেখানে তোমাকে প্রশ্নটা দেওয়া থাকবে এরকম, তোমাকে বাক্যটা দেওয়া থাকবে, বলতে হচ্ছে যেখানে আসলে বহুবচন লগ্নক ব্যবহার করা হয় নাই, কিন্তু ভাই ওইটা বহুবচন, সেটাকে আইডেন্টিফাই করো। সুন্দর মতো আমরা দেখতেছি মৌমাছি মৌচাক বানায়, সেটা হচ্ছে আমাদের বহুবচন লগ্নক, মৌমাছির সাথে যুক্ত হয় নাই, স্টিল এটা মানে বহুবচনই বোঝাচ্ছে এই বাক্যতে। তো পর্বত শব্দকে বহুবচন করতে কোন লগ্নক ব্যবহার করা হয়? এটা নিয়ে আমরা একটু আগে বেশি কথা বলছি অনেক। তো এখানে হচ্ছে পর্বত মালা যুক্ত হয়ে পর্বত মালা হয়, যেটা হচ্ছে আমাদের বহুবচন বোঝায়। তো এই ছিল আজকের ক্লাস, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমাদের মানে ইউটিউবের যে হচ্ছে কমেন্ট সেকশন আছে সেখানে জানাতে পারো। তোমরা চাইলে হচ্ছে মনে করো যে ফেসবুকে আমাদের পেজ বা গ্রুপে কমেন্ট করে জানাতে পারো, বা ডিরেক্টলি হচ্ছে আমাকে টেক্সট করে জানাতে পারো, কোনো সমস্যা নেই, তোমাদের সাথে আমি আছি। তো নেক্সট ক্লাসের জন্য বেস্ট অফ লাক।